प्रोटेक्शन था, रक्षा कवच था और इंडेफिनिट पीरियड के लिए फ्यूचरिस्टिक प्रोटेक्शन भी था। जस्टिस मंथा ने दिया था, जॉय सेनगुप्ता साहब ने वो विथड्रॉ कर लिया। शुभेंदु अधिकारी का ऊपर कोई ब्लैंकेट प्रोटेक्शन अभी नहीं रहा। इससे कहते हैं जोर से झटका धीरे से लगे। কুণাল ঘোষকে শীতকালে শশা তো পাওয়া যায় না, ডাব খেয়ে মাথা ঠান্ডা করতে বলবো। বেশ কতগুলি কেস ছিল, বড় করে লিঙ্গার করছে না, তো ফলত সেগুলো যদি উড়ে যায় তো তাহলে সেখান থেকে তো প্রত্যাহার হয়ে যাবে। বলবো বিরোধী দলনেতাকে যে আপনি নিশ্চিতভাবে মামলার পরিপ্রেক্ষিতে এই যে আপনার ক্ষেত্রে প্রমাণিত হয়ে গেছে যে 15টা মামলা মিথ্যা মামলা ছিল, তাই ম্যালিসিয়াস প্রসিকিউশনের মামলা করে যারা যারা এই মিথ্যা মামলাগুলো রুজু করেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। 15টা ভুয়ো মামলা আপনি দিয়েছিলেন, যে ভুয়ো মামলাগুলো আজকে কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে চূড়ান্ত রায় হাইকোর্টে। নমস্কার বন্ধুরা, তাহলে তোমরা ইতিমধ্যেই জানো যে শুভেন্দু অধিকারীর উপর যে রক্ষা কমিটিটা ছিল সেটি জয় সেনগুপ্ত এজলাসে সেখান থেকে খারিজ করে দেওয়া হয়েছে, মানে কলকাতা হাইকোর্টে সেটিকে খারিজ করে দিয়েছে। তাহলে এখন কুণাল ঘোষ বা বাকি তৃণমূলের যে সমস্ত লোকেরা আছে তারা বলছে যে তাহলে এবারে শুভেন্দু অধিকারীকে কে বাঁচাবে, কারণ এত রক্ষা কবচ নেই, তাহলে তাকে এবারে অ্যারেস্ট হতে হবে বা তার বিরুদ্ধে নানা রকম এফআইআর হবে। এই সমস্ত নানা রকম ঘটনা তারা বলছে। তার কিছু কিছু ঝলক তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি। এরপর যে আমি তোমাদের বিস্তারিত ভিডিও আছে তার মধ্যে তোমাদেরকে দেখাবো যে এই কুণাল ঘোষ কি বলছেন। তোমরা তো হালকা শুনলে সে কি বলছিল, এবারে ভালোভাবে তোমাদের সেই জিনিসটি দেখাচ্ছি। তারপর তোমাদেরকে দেখাবো এই কুণাল ঘোষকে কেমন ভাবে জব্দ করলেন রুজিনা, ঠিক আছে। তারপর তোমাদেরকে দেখাবো বিশ্বনাথ বাবু কি বলছেন এবং ফিরদৌস বাবু, তারা হচ্ছে আইনজীবী, ফিরদৌস বাবু হচ্ছে আইনজীবী, সে কি বলছে সেটিও তোমাদেরকে শোনাবো। তার সাথে এই যে কেসটি লড়ছেন যে তার মন্তব্যটি তোমাদের দেখাবো, আর তার সাথে শুভেন্দু অধিকারী কি বলছে সেটিও শেষে শোনাবো। তাহলে ভিডিওটি পুরো দেখো, পুরো ভিডিওটি দেখলেই যত কিছু ঘটনা চলছে সবকিছু তোমরা এই একটা ভিডিওতে জানতে পেরে যাবে। তাই আমার তোমাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি পুরো দেখো আর সবার আগে একটি লাইক করে দাও। এবার চলো আমরা ভিডিওটিকে শুরু করি। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে আজ বড় সড় ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। এর আগে জাস্টিস মান্থা যে রক্ষা কবচ দিয়েছিলেন, খুল্লা রক্ষা কবচ, কিছুই করা যাবে না, তো সেটা থামিয়ে দিয়েছেন জয় সেনগুপ্ত। তিনি বলেছেন এভাবে একটা মানে দীর্ঘকালীন তার কোনো শেষ নেই, এই রক্ষা কবচ এভাবে হতে পারে না, এটা শেষ হওয়া প্রয়োজন। তো ফলে জয় সেনগুপ্ত যে রায় দিয়েছেন তাতে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ খারিজ হয়েছে, রক্ষা কবচ সরে গেছে। এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বক্তব্য রেখেছে তাতেই মান্যতা, আইনি মান্যতা হলো যে এভাবে একটা দীর্ঘকালীন কবে শেষ হবে তার নেই ঠিক, একটা চিরকালীন রক্ষা কবচ দেওয়া যায় না। যার বলে বলিয়ান হয়ে বিরোধী দলনেতা বহু প্ররোচনামূলক কথা বলেছেন, কুৎসা করেছেন, আপত্তিকর কাজ করেছেন, কিন্তু কিছু করা যায়নি আইনে। এর সঙ্গে সঙ্গে আজকে হাইকোর্ট 15টি মামলা খারিজ করেছে, কিন্তু বাকিগুলিতে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করে দিয়েছেন যারা বিষয়গুলি খতিয়ে দেখবেন। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো, সেটা হলো যে কোনো ব্যক্তি কিছু করলেও এফআইআর করা যাবে না, কোর্টে যেতে হবে, মান্থা সাহেবের কাছে যেতে হবে, রক্ষা কবচে রয়ে গেছে, সেটা আজ খারিজ হয়ে গেল। আচ্ছা, তাহলে তোমরা কুণাল ঘোষের পুরো মন্তব্যটা শুনলে তো। সে কি বলছে, সে বলছে যে এই যে রক্ষা কবচ সেটি কিন্তু মানে ইল্লিগেল ছিল, আর সেই জন্য সেটি আজ বাতিল হয়ে গেল বা খারিজ হয়ে গেল। তো বিচারপতি মান্থা যে রায়টি দিয়েছিলেন, যেখানে তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে, তার কতটা প্রয়োজন সেটা তোমরা সেই দিনের যে ঘটনাটা সেটা পুরো শুনলে বুঝতে পারবে। তোমরা ইতিমধ্যেই জানো যে 15টা মিথ্যা মামলা কিন্তু খারিজ হয়ে গেছে, আর 5টা মামলা চলছে, যেটাতেও আবার সিবিআই কে যুক্ত রাখতে বলেছে এই সেনগুপ্ত, ঠিক আছে। এই জয় সেনগুপ্ত তার যে বিচারালয় সেখান থেকে বলা হয়েছে যে এই যে 5টা মামলা বাকি আছে সেগুলোতে কিন্তু সিবিআই পর্যন্ত যুক্ত থাকবে। তাহলে বুঝতে পারছো যে কলকাতা পুলিশের উপরে বা এই মমতা সরকারের উপরে কোর্ট পুরোপুরি আস্থা রাখতে পারছে না, সেই জন্য সিবিআই কে এর সাথে যুক্ত থাকতে বলেছে। তাহলে এখানে কাদের জয় হলো আর কাদের হার হলো সেটা তোমরা এই পুরো রায়টা শুনলে, ভালোভাবে শুনলে বুঝতে পারবে। তো এইটাকে বিস্তারিত ভাবে আরো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিবে এই রুজিনাদি কি বলছে, কুণাল ঘোষকে কিভাবে জব্দ করছে, তোমরা এই কথাটা শুনো তাহলেই বুঝতে পারবে। এতদিন করেননি কেন? এই মুহূর্তে দাঁড়িয়ে যারা রে করে আওয়াজ তুলছে যে শুভেন্দু অধিকারী রক্ষা কবচ উঠে গেল, শুভেন্দু অধিকারী
জেলে পুড়ে দিতে পারবো। আমি বলছি সম্পূর্ণ ভুল ধারণা। এর আগেও আপনারা যদি জেলে পোড়ার হতো পুড়তে পারতেন, কারণ কেন লিভ নিয়ে মামলাটা ফাইল করলেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআরটা আপনারা করে শুভেন্দু অধিকারীকে জেলে পোড়ার ইচ্ছা থাকলে পুড়তে পারতেন, কিন্তু এতদিন আপনারা সেটা করেননি, সেটা আপনারা পারেননি কার্যত। এটা বোধহয় একটু তাহলে শুনলে তো কি বললো, যে এতদিন চাইলেও কিন্তু তোমরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করতে পারতে, কারণ তোমাদেরকে শুধু যে মামলা করতে পারবে না সেটা নয়, তোমাদেরকে আদালতের কাছ থেকে অনুরোধ করতে হবে, আদালতের কাছ থেকে পারমিশন নেওয়ার পর তোমরা ওনার বিরুদ্ধে এফআইআর করতে পারবে বা মামলা করতে পারবে। তাহলে এই কথাটাই রুজিনাদি বলছে, যে যেটা বলা হচ্ছে রক্ষা কবচ ছিল বলে তাকে অ্যারেস্ট করতে পারা যায়নি বা এফআইআর করতে পারা যায়নি বা কোনো কিছু করতে পারা যায়নি, এই কথাটা পুরোপুরি ভুল। আর তার সাথে সাথে এবার আমি তোমাদেরকে শোনাবো এই যে কেসটি লড়ছেন বিল্বদল ভট্টাচার্য, ঠিক আছে? তো ইনি কি বলছেন এই মামলাটি নিয়ে, ইনি কি বলছেন সেটা তোমরা মন দিয়ে শুনো, তাহলে বুঝতে পারবে। এই যে মিডিয়াতে নানা রকম ভাবে বলা হচ্ছে যে রক্ষা কবচ সর করে দেওয়া হয়েছে, এরপর শুভেন্দু অধিকারীকে কেউ বাঁচাতে পারবে না, তাকে জেলে পুরে দেওয়া হবে, তো সমস্ত ঘটনাটাকে খণ্ডন করে তিনি কি বলছেন সেটা একবার তোমরা শুনো। সম্প্রচার করা হচ্ছে, কেননা এখন দেখুন মিডিয়া কি দেখাবে সেই ভেবে তো আমরা আর মামলা লড়ি না। বিরোধী দলের তরফ থেকে যে দুখানা মামলা ফাইল করা হয়েছিল, একটু 2021 সালে, একটু 2022 সালে, দুটো রিট পিটিশনই আজকে অ্যালাউড হয়েছে, তাতে বিরোধী দলনেতা বিজয়ী হয়েছেন। হ্যাঁ, শুনছো তো কি বলছে শুনো। মামলা এবার মামলা জিতে যাওয়ার পরেও যদি এখন মিডিয়া অন্য কিছু দেখায়, দেখুন আমরা সওয়াল জবাব বা আর্গুমেন্ট যেটা করি আমরা কোর্টের কাছে করি, মিডিয়ার কাছে করি না। এখন মিডিয়া যদি বুঝতে ভুল করে বা মিডিয়া যদি কোনোভাবে কোনো কিছুকে সেন্সেশনালাইজ করার চেষ্টা করে, করার জন্য যদি একটু মশালাদার হেডলাইন দিয়ে মিডিয়া কিছু দেখায়, সেক্ষেত্রে আমরা তো কিছু করতে পারবো না। তথ্য বা ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে রিট পিটিশন, বোথ দ্য রিট পিটিশনস হ্যাভ বিন অ্যালাউড। রাজ্য সরকারের মুখ পুড়েছে, বেশিরভাগ এফআইআর যেগুলো চ্যালেঞ্জে ছিল রিট পিটিশনে, সেগুলোকে আদালত স্কোয়াশ করে দিয়েছেন মাননীয় জাস্টিস জয় সেনগুপ্ত। বাকি যে এফআইআর গুলো আছে, বাকি সেই 4টে না 5টা এফআইআর এর জন্য রাজ্যের ওপরে ভরসা রাখতে পারেননি আদালত, তাই জন্য একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম কনস্টিটিউট করে দিয়েছেন। কনস্টিটিউট করে সেখানে সিবিআই এর তরফ থেকে একজন সিনিয়র অফিসার থাকবেন, আর রাজ্যের তরফ থেকে একজন সিনিয়র পুলিশ অফিসার থাকবেন। তারা 5জন করে আরো অফিসার ডেপুট করতে পারবে, করে সেই টিম সেই 4টে না 5টা মামলা তদন্ত করবে। যে রক্ষা কবচ জিনিসটা কোনোদিনই ছিল না। মামলা যখন শুনানি চলছিল, যেটি ছিল সেটি একটি অন্তর্বর্তী আদেশ ছিল, যে মামলা চলাকালীন ওনার বিরুদ্ধে কোনো এফআইআর যদি রেজিস্টার করতে হয়, তাহলে আদালতের অনুমতি নিয়ে রেজিস্টার করতে হবে। এরকম কোনো ব্ল্যাঙ্কেট অর্ডার ছিল না যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর রেজিস্টার করা যাবে না। আজকের রায়টাই পরিষ্কার। তাহলে তোমরা শুনলে তো যে এই আইনজীবী কি বললেন, যে রাজ্য সরকারের উপরে আদালত কিন্তু আস্থা রাখতে পারেনি, তাই এই যে 5টা মামলা যেগুলো বাকি রয়েছে সেইগুলোতে সিবিআই কে যুক্ত হতে বলেছে। তাহলে বুঝতেই পারছো এখানে কাদের জিত হয়েছে কাদের হার হয়েছে। সবাই কিন্তু দেখো, বিজেপি হোক বা তৃণমূল হোক, দুজনে কিন্তু নিজেদের জিত করে দেখাচ্ছে, মানে দেখানোর চেষ্টা করছে যে এই পুরো ঘটনাটাতে তাদের জিত হয়েছে, কিন্তু কাদের জিত আসলেই হয়েছে সেটা তোমরা কিন্তু এই কথাগুলো শুনে আশা করছি এবারে বুঝতে পারছো, ঠিক আছে? এরপর আমি তোমাদেরকে বিশ্বনাথ বাবু তিনি কি বলছেন সেটা একটু তোমাদেরকে শোনাই, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে এই ঘটনাটাতে কার জিত হয়েছে, শুভেন্দু অধিকারী জিত হয়েছে না তৃণমূলের জিত হয়েছে। শুভেন্দু অধিকারী কিন্তু বলছেন এটা তার পার্সোনাল মামলা ছিল এবং তিনি নিজে সেটা লড়াই করে জিতে এসেছেন, সেটা তোমাদেরকে দেখাবো, ওটা তোমাদেরকে শেষে দেখাচ্ছি। তার আগে বিশ্বনাথ বাবু কি বলছে সেটা একবার মন দিয়ে শুনো। বোঝা গেল সেদিন কলকাতা হাইকোর্ট কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রক্ষা কবচ দিয়েছিল। রাজ্য সরকারের করা মানে পশ্চিমবঙ্গ পুলিশের করা 15টা মামলা খারিজ করে দেওয়া, মানে এই 15টা মামলা মানে পুরো ভুয়ো মামলা ছিল। শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে মানে গলা টেপার জন্য রাজ্যের পুলিশ এই মামলাগুলো করেছিল, শুধুমাত্র মুখ বন্ধ করবার জন্য এই মামলাগুলো করেছিল। সুতরাং সেদিন এই রায় রাজশেখর মান্তা যেটা দিয়েছিলেন সেটা কতটা মানে জরুরি ছিল এই ধরনের রায় দেওয়া, যে না হলে রাজ্য সরকার সেই সময় গলাটিপে মেরেই ফেলেছিল শুভেন্দু অধিকারীকে, বিরোধী দলের নেতাকে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত। 15টা ভুয়ো মামলা আপনি দিয়েছিলেন, যে ভুয়ো মামলাগুলো আজকে কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে চূড়ান্ত রায়ে। শুধু তাই নয়, আপনার পুলিশ, আপনি পুলিশ মন্ত্রী, অথচ আপনার পুলিশের প্রতি আস্থা রাখতে পারেনি বিচারপতি। আজকে পরিষ্কার করে বিচারপতি যেটা করেছে বলেছেন সেটা হলো যে যে কয়টা মামলা মানে তদন্ত হবে সেখানেও রাজ্য সরকারের উপর নির্ভর করতে পারেনি, রাজ্য পুলিশের উপর নির্ভর করতে পারেনি, সেখানেও সিবিআই কে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ সিট গঠন করা হয়েছে, রাজ্য পুলিশ এবং সিবিআই যৌথভাবে তদন্ত করবে। তাহলে রাজ্য পুলিশের মিথ্যে মামলা তো প্রথমে খারিজ হলো, তারপরে দ্বিতীয় পার্টে যে কয়টা মামলা তদন্ত হবে সেখানেও রাজ্য পুলিশের উপর কোনো আস্থা বিচারপতি রাখেনি।
সেখানেও কিন্তু সিবিআই কে অন্তর্ভুক্ত করে সিট গঠন করার মধ্য দিয়ে রাজ্য পুলিশের উপর একতরফা আস্থা রাখেনি, অনাস্থাই প্রকাশ করেছে। ফলে এইরকম ভুয়ো মামলা বাতিলের জন্য একটার পর একটা মিথ্যে মামলা যে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, বিরোধী দলের নেতার বিরুদ্ধে, শুধু সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। যে রক্ষা কবচটা ছিল, আমি মনে করি সেই রক্ষা কবচটা এখনো জারি রাখা দরকার। পশ্চিমবাংলার গণতন্ত্রের স্বার্থে, পশ্চিমবাংলার বিরোধী পরিষদের রাজনীতির স্বার্থে তার দলের নেতারা আজকে যারা নেতা মন্ত্রী হয়ে আছেন তার মন্ত্রিসভায় বড় বড় কথা বলছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমি সবার নাম বলছি, কয়টা মামলা খেয়েছেন আপনারা? বাম আমলে কয়টা মামলা খেয়েছেন? কতবার অত্যাচারিত হয়েছেন? কতবার হাইকোর্টে বা আদালতে দৌড়তে হয়েছে নিজের স্বাধীনতা রক্ষা করবার জন্য? আপনারা তো কার্যত ক্ষমতায় আসার পরে বিরোধী রাজনৈতিক দলকে গলা টিপে মেরে ফেলে দিয়েছেন। আপনারা তো যে কোনো স্থানীয় স্তরে বিরোধীদের মিটিং মিছিল করতে দেন না, আপনারা পোস্টার মারতে দেন না, নির্বাচনের সময় বিরোধী এজেন্টকে ভোট থেকে বের করে দেন, এবং বিধানসভার ভেতরে বাইরে যে পরিস্থিতি তৈরি হয়, বিরোধীরা পরিসর পায় না। সেখানে গণতন্ত্রের ন্যূনতম অবস্থান বজায় রাখবার জন্য রাজশেখর মান্তা বাধ্য হয়েছিলেন বিরোধী নেতাকে সুরক্ষা দেবার জন্য ব্যবস্থা নিতে। আমার প্রশ্ন, সেই সুরক্ষা আজকেও কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত যে রায় বেরিয়েছে সেই সুরক্ষারই দাবি জানায়, সেই সুরক্ষার দাবি জানায়, কারণ বিচারপতি নিজেই বলছেন 15টা মামলা দেওয়া হয়েছিল যেগুলো কোনো ভিত্তি নেই, অর্থাৎ ভিত্তিহীন ভাবে কেবল রাজনীতির প্রতিহিংসার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য সরকারের পুলিশ মামলা দিয়েছিল। এই 15টা মামলা মিথ্যে মামলা ছিল, তার মানে ভুল মামলা ছিল, ভুয়ো মামলা। আদালত যখন খারিজ শুনলে তো বিশ্বনাথ বাবু তিনি কি বললেন? দেখো, তিনি যে কথাগুলো বললেন একদমই কিন্তু ভুল বলেননি, কারণ আমরাও দেখেছি বিরোধী যে দল আছে তাদেরকে যদি কোনো সভা করতে হয় তারা কিন্তু ম্যাক্সিমাম টাইম পুলিশের কাছ থেকে পারমিশন পায় না বা সরকারের কাছ থেকে পারমিশন পায় না, তাই তাদেরকে কোর্টের দ্বারস্থ হতে হয়, কোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হয়, তারপর সভা করতে হয়। তোমরা দেখেছো তো অনেক অনেক সভার ক্ষেত্রে এরকম বিষয়টা ঘটেছে। শুধুমাত্র তাই নয়, যখন ভোট চলে সেই অনেক জায়গাতে আমরা দেখেছি পুলিং এজেন্টকে বসতে দেওয়া হয় না, অনেক জায়গাতে মারধর চালানো হয়, মারপিট চালানো হয়, আর অনেক মিথ্যে মামলা তো আছেই। এই শুভেন্দুর বেলাতেই দেখো এতগুলো যে মামলা হয়েছিল তার মধ্যে কিন্তু 15টা মামলা মিথ্যেই হয়ে গেল। সেটা থেকে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার বা আমাদের যে তৃণমূল দল আছে তারা বিজেপিকে কিভাবে আটকানোর চেষ্টা করছে, সেটা তোমরা তাদের কার্যকলাপ দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, আর তার সাথে সাথে যে বিশ্বনাথবাবু যে কথাগুলো বললেন সেই কথাগুলো তোমরাও কি সহমত প্রকাশ করো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এরপর আমি তোমাদেরকে দেখাবো এই যে আইনজীবী ফিরদৌস বাবু আছেন তিনি কি বলছেন। দেখো, তার যে কথা সেটা হচ্ছে এই যে ভুয়ো মামলা দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু শুভেন্দু অধিকারী যদি চান তিনি মামলা করতে পারেন, আর শুধু মামলা করলে তাদের যে কি কি সাজা হতে পারে সেইগুলো পর্যন্ত ইনি বলে দিচ্ছেন। তাহলে এবার মন দিয়ে শুনো, যারা মিথ্যে মামলা করছিল তাদেরকে উপর যদি শুভেন্দু অধিকারী এবার পাল্টা মামলা করে তাদের উপর কি কি সাজা আসতে পারে বা তাদের উপর কোন কোন কেস দিয়ে মামলা করা যেতে পারে। করেছে তখন তার মানে হচ্ছে যে এই মামলাগুলো অফেন্সটা কনস্টিটিউট করেনি। মিথ্যা উদ্দেশ্য নিয়ে যদি কেউ মামলা করে, এই যে ধরুন কাউকে হয়তো মিথ্যা মামলা দিতে, আমাকে ওই ফোনের মিথ্যা মামলা দেওয়া হয়, বা ধরুন রেপের মিথ্যা মামলা দেওয়া, গাঁজাকে বিভিন্ন মামলা হতে পারে। যে মিথ্যা মামলা দেওয়া, এই মিথ্যা মামলা যাতে না দেয় সেই জন্য আইনে তার একটা প্রভিশন রয়েছে। যারা মিথ্যা মামলা দেবেন, যদি ক্রিমিনাল প্রসিডিংস ইনিশিয়েট হয় বা চার্জ ফ্রেম হয়, সেক্ষেত্রে এই যে মিথ্যা উদ্দেশ্য নিয়ে যে মামলাগুলো করা হয় সেই ক্ষেত্রে ম্যালিসিয়াস প্রসিকিউশন করে তাকে সর্বোচ্চ 5 বছর এবং 2 লক্ষ টাকা সাজা, এবং যে ক্ষেত্রে ডেথ পেনাল্টি রয়েছে বা লাইফ ইমপ্রিজনমেন্ট রয়েছে সেক্ষেত্রে সর্বোচ্চ 10 বছর সাজা হতে পারে। ফলে বোঝাই যাচ্ছে যদি 15টা মামলা যদি খারিজ হয়ে থাকে বা এর কারণে কোনো অর্ডারটি আপলোড হয়নি, বলে 15টাই হোক আর 12টাই হোক, যে সংখ্যায় হোক না কেন, খারিজ হয়ে যাওয়ার অর্থ হলো, কস্ট হয়ে যাওয়ার অর্থ হলো সেই অফেন্সটা কনস্টিটিউট হয়নি। তাহলে সেই অফেন্সটা যদি কনস্টিটিউট না হয় তাহলে সেটা নিশ্চিতভাবেই এবং একই ব্যক্তির বিরুদ্ধে মামলা, তাহলে বোঝাই যাচ্ছে যে ইন্টেনশনটা ব্যাড ছিল। এখন দেখতে হবে তাদের মধ্যে কমন সূত্র কিছু ছিল কিনা। একদম উদ্দেশ্যপ্রণোদিত ভাবে যদি মামলাগুলো ফাইল করা হয় এবং তাকে ইনজুরি দেওয়ার জন্য ফাইল করা হয় তাহলে নিশ্চিতভাবে ম্যালিসিয়াস প্রসিকিউশনের মামলা হতে পারে। সেক্ষেত্রে যদি উপযুক্ত ব্যবস্থা না নেন তাহলে নিশ্চিতভাবে আদালতে দ্বারস্থ হতে পারেন বিরোধী দলনেতা।
শুনলে তো ফিরদৌস বাবু কি বললেন, যে এই যে মিথ্যা মামলা করছে এর জন্য কত বছরের সাজা হতে পারে, শুধুমাত্র সাজা নয় ফাইন বা জরিমানা পর্যন্ত লাগতে পারে, 2 লাখ টাকা পর্যন্ত জরিমানা, 5 বছরের জেল। আর শুধুমাত্র তাই নয়, যদি কোনো খুনের মামলা বা তার চেয়ে বড় সড়ো কোনো মামলা হয় সেই সব ক্ষেত্রে কিন্তু 10 বছর পর্যন্ত জেল বা কারাদণ্ড হতে পারে। তাহলে বুঝতেই পারছো মিথ্যা মামলা যারা করে তাদেরকে কিন্তু একটু সাবধান হওয়া দরকার, কারণ তারাও কিন্তু উল্টা সেই মামলাতেই ফেসে যেতে পারে। এটাই কিন্তু তিনি বুঝাতে চাইলেন। এরপর আমি তোমাদেরকে শোনাবো এই যে কুণাল ঘোষ বা তৃণমূলের বাকি সবাই যে এত খুশি হচ্ছেন, তারা যে দেখাচ্ছেন যে এই বিরোধী দল নেতার উপর আর রক্ষা কবচ নেই, তাকে এবারে এফআইআর হতে পারে বা তার উপর নানা রকম মামলা করা যেতে পারে। তো এই ঘটনাটা নিয়ে শুভেন্দু অধিকারী তিনি কি বললেন এটা একবার তোমাদেরকে শোনাই। তো চলো শোনা যাক। आई एम हैप्पी, ये राय बहुत अच्छा राय है। ज्यादातर मामला को 15 एफआईआर को पास कर दिया और 4 एफआईआर को वो लोग सीट बना दिया, स्टेट पुलिस को साथ डिपेंड नहीं किया, सीबीआई को साथ में रखते हुए सीट बना दिया। बाकी जो पेंडिंग मामला है उसके लिए मुझे पिटीशन करने का इजाजत दे दिया। लेकिन मैं एक सवाल ये है कि प्रोटेक्शन ब्लैंकेट विड्रॉ होने की वजह से प्रोटेक्शन ब्लैंकेट नहीं था, सुनो। इंटरिम प्रोटेक्शन था जी। इंटरिम प्रोटेक्शन जब फाइनल वर्डिक्ट आता है खत्म हो जाता है, लेकिन वो लिबर्टी दे दिया, अरेस्ट करेगा तो आओ, ये अरेस्ट करना शुरू करेगा तो शुभेंदु अधिकारी तुरंत चला जाएगा। ये मेरा पर्सनल लड़ाई था, मैं लीगल बैटल लड़ा। শুনছো তো, পার্সোনাল লড়াই ছিল। लोग ने मुझे आशीर्वाद दिया, परमजीत पाटिल से लेकर श्री सराज से लेकर यहाँ का जितना भी पश्चिम बंगाल में बड़ा लैयार है क्रिमिनल का, सब लोग सुप्रीम कोर्ट का लैयार, सब लोग मुझे सहयोग किया ये लड़ाई में। आज का राय में मैं खुश हूँ। वो लोग जिस तरीके से साउटिंग कर रहा है, लीडर ऑफ अपोजिशन अपने काम अपने लड़ाई ठीक तरीके से कर रहा है, ये साबित हो गया। तृणमूल कांग्रेस इकोसिस्टेम বিরোধী দলনেতাকে কিভাবে পায়, এদের ইকোসিস্টেম কেউ কেউ করছে সারাদিন ধরে। আমি হাইকোর্টের রায়ে হ্যাপি। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত ধরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল, হাইকোর্ট সেই মামলার মেজর পোর্শনকে কোয়াশ করেছে, বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে। রাজ্য পুলিশ যে মমতার বিলনক রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে। আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো, সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে। অতএব দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো, মমতাকে প্রাক্তন করবো, ওর ভাইপোকে জেলে পাঠাবো। प्रोटेक्शन আচ্ছা, তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে, শুভেন্দু অধিকারী শেষে কি বললো সেটা শুনলে তো, যে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, আর মমতা ব্যানার্জিকে প্রাক্তন তিনি করেই ছাড়বেন। তাহলে বুঝতেই পারছো, পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখানে থেকে তোমরা বুঝতে পেরে যাবে যে পুরো মামলাটি কি, এই রক্ষা কবচের মামলা হোক বা 15টা যে মামলা হয়েছে ভুয়ো মামলা সেই মামলা হোক, সমস্ত বিষয়টা তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো। যদি তোমার ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।